খবর আছে, খবর আছে। খবর আছে কিসের? দেখি দেখি। এই শোনো, না 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 না। পাত্র চাই, পাত্রী চাই, ছাত্র চাই, ছাত্রী চাই। পাত্র চাই, পাত্রী চাই, ছাত্র চাই, ছাত্রী চাই। জায়গা চাই, জমিন চাই, উকিল চাই, আমি চাই। খবরে খবরে জানি কাগজ বোঝাই, আসল খবর কি তা জানতে চাই। বলবো না 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 না, বলবো না, বলবো না, বলবো না না না, বলবো না। বাপের বেটা গৃহবধূ খুন হলো যৌতুক নিয়ে। হায় নারী জাতি, গাড়ি চাই, গাড়ি চাই, হ্যাঁ হ্যাঁ, সাথে আরো গয়না চাই, শাড়ি চাই। খবরে খবরে জানি কাগজ বোঝাই, আসল খবর কি তা জানতে চাই। বলবো না 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 না, বলবো না না না, বলবো না, বলবো না না না, বলবো না। আবাহনী মোহামেডান খেলা যে হবে, গোল মাদক দ্রব্য এ দেশ থেকে উঠে যাবে। কবে গো কবে? ওষুধ চাই, ডাক্তার চাই, পেশা চাই, মুক্তা চাই। খবরে খবরে জানি কাগজ বোঝাই, আসল খবর কি তা জানতে চাই। বলবো না না না, বলবো না না না, বলবো না, বলবো না না না, বলবো না। পাত্র চাই, পাত্রী চাই, ছাত্র চাই, ছাত্রী চাই। জায়গা চাই, জমি চাই, উকিল চাই, আমি চাই। খবরে খবরে জানি কাগজ বোঝাই, আসল খবর কি তা জানতে চাই। বলবো না 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 না, বলবো না না না, বলবো না, বলবো না না না, বলবো না। ওগো, আমি তোমার কথা রেখেছি। তোমার বড় খোকা বিয়ে পাশ করেছে। শুধু দুঃখ, এই সুখ তুমি দেখে যেতে পারোনি। মা, তুমি তো কোনোদিন বাবার অভাব আমাদের বুঝতে দাওনি। আমরা দুটি ভাই, তোমার সমস্ত হৃদয় জুড়ে রয়েছি। আমাদের মুখের দিকে চেয়ে তুমি সব দুঃখ বেদনা হাসি মুখে ভুলে গেছো। খোকা, ওই পাগলটাকে অনেকদিন দেখি না, খবরও পাই না। বাইরে আছে না জেলে গেছে তাও জানি না। একটু খবর নিস তো বাবা। আচ্ছা মা। চাচা, বড় আশা নিয়ে একটি চাকরির জন্য ঢাকা যাচ্ছি, দোয়া করবেন। আর মাকে আপনাদের কাছে রেখে গেলাম, দেখবেন। দোয়া করি বাবা, দেখে শুনে থেকো। আমরা চিন্তায় থাকবো, একটা কিছু ব্যবস্থা হলে খবর দিও। হাসিমা। ফি আমানিল্লাহ।
তো জানি না, তবে আপাতত আমার বন্ধু শরীফের ওখানে উঠবো। কিছু একটা ব্যবস্থা হলেই তোমাকে চিঠি লিখব। আচ্ছা, সেই শিশুকাল থেকে দুজনে কত মারামারি করেছি, আমার ভাবও হয়েছে, দুজনে একসাথে বড় হয়েছি, তবু আমাকে নিয়ে তোমার এত ভয় কেন? একটি বিশেষ বয়সে সবকিছু থাকতো, মেয়েরা ভীষণ একা হয়ে যায়, তখন সে তার একান্ত আপনজনকে খোঁজে। ও তুমি বুঝবে না, এতে কিছু নাড়ুমুড়ি আছে, পথে খেয়েও। আসি। কত হয়েছে রে ভা? হবে 3-4 লাখ টাকা। তা ম্যাডাম, এখন বাজে কটা? কেক কাটবি কখন? ওই হলো ইভা। দ্যাট ইভা? ইয়েস, আমার কোটি টাকার চেক। ওকে বিয়ে করতে পারলেই ক্যাশ করতে পারবো। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? তোমার বুদ্ধি এবং জনবল দুটোই আছে, আর আমার টাকা লাউ চোখের সামনে টকবক করছে। থ্যাঙ্কস। খুব শীঘ্রই আমাদের এনগেজমেন্ট হবে। ওই দিন ইভাকে মিনিমাম $1,300,000 টাকা হীরের হার প্রেজেন্ট করতে না পারলে বেস্ট স্পন্সর। কিন্তু বর্তমানে আমি চলছি বিয়ারিং এ। আমি যদি তোমাদের ওই শুভ দিনে এক্স্যাক্টলি ওই রকম একটা হার গিফট করি, বিজনেস 50-50। জীবন তারে তুটি করে
আপা, আপনার হাতটা খুব সুন্দর গো। হাতটা ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো বলছি। কি ব্যবহার? চারজন মিলে একজনের সাথে আপনারা কি ব্যাপার? আরে মেয়ে হয়ে পুরুষের গায়ে হাত তুলে তোমার শরম করো না? কোন দেশি মেয়ে গো? মার শালাকে। দুঃখিত, আপনার হাতটা আমি বাঁচাতে পারলাম না। প্লিজ আপনি চুপ করুন তো। আপনার জীবনের চেয়ে কি আমার হারের দাম বেশি? শাইখ ভাই 2 পাতলা খানলেন। আমার বন্ধু শরীফকে যদি একটা খবর। ও শিওর। শুনুন, শিগগির রক্তের ব্যবস্থা করুন, আর এই প্রেসক্রিপশনের জিনিসগুলো আনার ব্যবস্থা করুন। এই বন্ড পেপারে সই করতে হবে। ওর কোনো আপনজন? জি না না, বলা তো যায় না। যদি অপারেশন টেবিলে রোগীটা মারা যায় তাহলে লাশটা হলো। শিল্পপতি আবুল হাসনাত সাহেব আপনার? জি আমার ড্যাডি। কি বলছিস? তোর হাতটা ছিনিয়ে নিয়েছে, আবার গুলি করে মারতেও চেয়েছিল। কেন? ওরা কারা? আমি ওদের চিনতে পারিনি। কিন্তু ওই ছেলেটা বাঁচল। অপারেশন সাকসেসফুল। এখন আমাদের উচিত ওর পাশে পাশে থাকা, ওর সুচিকিৎসার ব্যবস্থা করা। ড্যাডি ড্যাডি, ওই সময় ঝাঁপিয়ে না পড়লে হয়তো আমাকে মেরেই ফেলতো। কি সাংঘাতিক! পুলিশে খবর দিয়েছিলি? ওফ, এই তো তোদের দোষ। দাঁড়া, থাক, পুলিশ ডেকে আর নিজেদের কেলেঙ্কারি কাহিনী শুনিয়ে লাভ নেই। নারী স্বাধীনতার নামে মেয়েকে যেভাবে প্রশ্রয় দিয়েছো, এর জন্য সবাইকে একদিন কাঁদতে হবে। তুই আমাকে কি মনে করিস? আমি কি শুধুই তোর স্বপ্ন? পেটে ধরলেই কি মা হওয়া যায়? আমি কি গত 25 বছর ধরে আমার সব স্নেহ, মায়া, মমতা তোকে উজাড় করে দিইনি? ওরে ভাব, আমি তোকে পেটে ধরিনি, কিন্তু তুই কি অস্বীকার করতে পারিস আমি তোর মা নই? মামি, হ্যাঁ মামি, তুমি তো শুধু তোমার কথাই বললে। আমার বাবা থেকেও নেই। আঙ্কেল যে আমাকে পিতার সবটুকু স্নেহ দিয়ে মানুষ করেছেন, না চাইতেই দুহাত উজাড় করে সব চাহিদা পূরণ করেছেন। সেদিন কি তুমি আমি কোনোদিন শোধ করতে পারবো? আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। আমি চাই না পরের ছেলে উড়ে এসে ইভাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে যাক। আমি খুব শিগগিরই রানা আর ইভার বিয়েটা সেরে ফেলতে চাই। থাক বাবা, থাক, তুই শুয়ে থাক। আমার ড্যাডি রানা। ইভা আমার একমাত্র খালাতো বোন। আসসালামু আলাইকুম। সময় যে ভাবি, তোমার মনে কি কবিরের বাবা চেয়েছিল ওদের বিয়ে হোক? হ্যাঁ ভাই। রে জীবন,
তোকে ছাড়ে না। ও কথা বলুন না বাবা। মাস্টার ভাই, তুমি শান্ত হও তো, আল্লাহর নাম করো। যদি পারো ওদের হাত দুটো পুলিশের চাকরি মানে আইনের ধারক বাহক। এখানে ইমোশন এবং সেন্টিমেন্টের চেয়ে আইনই বড় কথা। প্রয়োজনে আপনজনের বুকেও গুলি চালাতে তোমার হাত কাঁপবে না, কারণ আমরা জনগণের সেবক। ইয়েস স্যার। যে ছেলেটির নেতৃত্বে আজ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বেরোচ্ছে, হি ইজ এ ব্রিলিয়ান্ট চ্যাপ। এই ছেলেটি আরো দুইবার এক্সপেলড হয়েছে, ডিটেনশনও থেকেছে। তারই মধ্যে কিছু মেধাবী ছেলে মেয়ে রাজনীতির শিকার হয়ে নিজেদের ভবিষ্যৎ এবং শিক্ষাঙ্গনের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। গো অ্যান্ড স্টপ দেম। ইয়েস স্যার। বন্ধুগণ, যুদ্ধ এখন আমাদের শেষ হয়নি। এই স্বাধীন বাংলাদেশের মাটিতে যারা স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা করতে মানুষের ভাগ্য নিয়ে রাজনীতির নামে যারা ব্যবসা করছে, আজ তাদেরকে চিহ্নিত করবার সময় এসেছে। পুলিশ, আসো পুলিশ, মিছিল আজ হবে। ভাইয়া রবিন, রবিন তুমি সারেন্ডার করো। তোমার গোষ্ঠী রবিন তুমি সারেন্ডার। রবিন পালাবার চেষ্টা করো না। রবিন দাঁড়াও, দাঁড়াও বলছি। রবিন, প্রয়োজনে আপনজনের মুখে গুলি চালাতেও তোমার হাত কাঁপবে না। কি হয়েছে মা? অমন করছেন কেন? আমার বুকটার মধ্যে হঠাৎ কেমন করে উঠলো। আমার মন বলছে আমার রবিনের কিছু হয়েছে। কিচ্ছু হয়নি, আমি আজই চিঠি লিখে দিচ্ছি। চলেন মা, ঘরে চলেন। স্যার, চাকরিটা ছেড়ে দিলাম। কেন? স্যার, আপনার আদেশ পালন করতে গিয়ে একমাত্র ভাইকে গুলি করেছি। জানি না সে মৃত না জীবিত। শুধু এইটুকু বুঝি, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। যে আইনের দাবি পূরণ করতে গিয়ে ভাই ভাইয়ের বুকে গুলি চালাতে হয়, রক্তের সম্পর্ককে অস্বীকার করতে হয়, সে চাকরি আমার পক্ষে করা সম্ভব নয় স্যার। আই এম সরি স্যার। আমি ছাত্রনেতা রবি। ছাত্রনেতা রবি? পুলিশ আমাকে গুলি করেছে। শহীদ কোথায়? আপনার এই অবস্থা কেন? আমাকে একটু সাহায্য করুন প্লিজ। আসুন। দেখি বোধহয় পুলিশ। আমাকে বাঁচান প্লিজ। ভয় নেই, আমি দেখছি। কে কে? আমি শহীদ, দরজা খোল। ও ভাইয়া, তুমি? শহীদ, শহীদ। তোর অবস্থান? শুনলাম বিশ্ববিদ্যালয়ে গোলাগুলি হয়েছে। আমার একমাত্র বন্ধু রবিন,
একাত্তরে মুক্তিযুদ্ধে যখন আমার পায়ে গুলি লেগেছিল, ও নিজের জীবনকে বিপন্ন করে আমাকে নতুন জীবন দিয়েছে। মিতা, ওকে তুই বাঁচা বোন, ওকে তুই বাঁচা। ভাইয়া, এক্সরে না করে অপারেশন করা সম্ভব নয়। ভাইয়া, যত বিপদই আসুক, ওনাকে এক্ষুনি আমাদের ক্লিনিকে চল। স্যার, ইনি ছাত্র নেতা রবিন। এর হার্টের পেছনে গুলি আটকে আছে। এক্ষুনি এর অপারেশন করা দরকার স্যার। অপারেশন করার আগে একটা এক্সরে করে দেখা দরকার, বুলেট তোর হার্ট পর্যন্ত পৌঁছেছে কিনা। আমার কার কাছে যাব স্যার, প্লিজ? আমি না হয় আমার ফিসটা নিলাম না, একে পুলিশ কেস, তার উপর অপারেশনের খরচ, তুমি তো সবই বোঝো। তুই কিচ্ছু ভাবিস না স্যার, যেভাবেই হোক টাকার জোগাড় হবেই। কেন মিথ্যে বলছিস? টাকার জোগাড়ও হবে না, তোর রবেরও বাঁচবে না। এই দেশের মুক্তিযোদ্ধারা এইভাবে মরবে রে। আমার মৃত্যুর সংবাদ আমার ভাই যেন জানা যায় না আসে। রবিন, যে হাতে আমার ভাই আমাকে গুলি করেছে, সেই হাতে আমার কবরে মাটি, আমার আত্মা কষ্ট পাবে। গুলি করেছে কে? কার চিঠি? কেয়া লিখেছে ওর বাবা মারা গেছে। এদিকে মায়ের বুকের ব্যথাটা বেড়ে গেছে, মায়ের চিকিৎসার প্রয়োজন। আমার বাড়ি যাওয়া উচিত, কিন্তু এখনো রবিনের কোনো সন্ধান পাইনি। শরীফ, আমি এখন বিপদ যখন আসে এমনি করে আসে দোস্ত, ধৈর্য হারালে চলবে না। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? এখানে মিস্টার শরীফ। আমি। বলুন। আপনার ঠিকানা পেয়েছি। আচ্ছা, কবির ভাইকে কোথায় পাবো বলতে পারেন? কেন? ওর ছোট ভাই রবিন। কোথায় কোথায় রবিন? ইজ হি লাইভ? হ্যাঁ, কিন্তু কিন্তু খুব বিপদের মুখে। ও কবির, কবির, রবিনের সন্ধান পাওয়া গেছে। আসুন আসুন। কে আপনি? বলুন আমার ভাই কোথায় আছে, কেমন আছে? একটি ক্লিনিকে রেখে এসেছি। ওকে বাঁচাতে হলে অপারেশন করে বুলেট বের করতে হবে, সেজন্য অনেক টাকার দরকার। আমি ওর গরিব বন্ধু, দরকার হলে বুকের সবটুকু রক্ত দিতে পারি, কিন্তু কিন্তু টাকা। আমি যাচ্ছি, খুব কম। যদি ভাইকে বাঁচাতে চান, যেভাবেই হোক টাকা জোগাড় করে নিয়ে এই ক্লিনিকে আসুন। ও, আরেকটি কথা, কবির ভাই মনে কিছু করবেন না। রবিন আপনাকে ভিজে আছে, এই মুহূর্তে ওর সামনে আপনার না যাওয়াটাই ভালো। হাসি। বলেছিলে এবার তোমার ওয়ার্ল্ড ব্যাংক, তোমার জন্য এটা আমার ফার্স্ট ইনভেস্টমেন্ট। টেক ইট। আমি তোমার পুত্রবধূর জন্য। বিউটিফুল। রানা তোমার ঔরসজাত সন্তান না হলে কি হবে? তোমার পছন্দের সাথে তার সাংঘাতিক মিল। আমি একটু যাই, দেখি এইবার রেডি হলো কিনা। এই শোনো, তুমি একটু এদিকটা দেখো কিন্তু। এটা তো সেই লকেট যেটা আমার হীরের হারের মধ্যে ছিল। তবে তবে কি এই বিয়ে বন্ধ করো। এক বিরাট ষড়যন্ত্র আমাকে, আমার জীবন নিয়ে। এই দেখো, এটা তো সেই লকেট যেটা আমি তোকে হীরের হার সঙ্গে দিয়েছিলাম, কিন্তু এই হারটা ডিজাইনটা বদলে ফেলেছে। রানা, রানা একটা বাজে ছেলে। হি ইজ এ ক্রিমিনাল। সে আমাকে খুন করতে চেয়েছিল।
দুই বাপ মেয়েতে ষড়যন্ত্র করে এই শুভ দিনে আমাদের মা ছেলেকে বাড়ি ভর্তি গেস্টের সামনে অপমান করতে চাও? রেশমা, তোমাদের মা ছেলের আনন্দের চেয়ে আমার মেয়ের জীবনের দাম অনেক বেশি। ও, আর আমার ছেলেটি বুঝি ফেলনা, তাই না? দেখো, আমার নারীতে আঘাত করেছিল বলে এক লাথি মেরে রায়হানের সংসার ছেড়ে চলে এসেছিলাম। আমাকে জ্বালাবে না, তাহলে দুই বাপ মেয়েকে ঘরে বন্ধ করে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব। রেশমা, মাম্মি, ডোন্ট শাউট। আর একটি কথাও নয়, সরো। হার পরে তৈরি থাকো, 10 মিনিট পরে এসে নিয়ে যাব। চলো, যাও। মজিদ ভাই, আমি সব শুনেছি। সাহেব ভদ্রলোক কিছুই করতে পারবেন না, আর কিছু না পারো অন্তত বাড়ি ছেড়ে পালাও। মজিদ ভাই, হ্যাঁ হ্যাঁ, আপনি? হ্যাঁ, বিয়ের আসর থেকে জীবন নিয়ে পালিয়ে এসেছি। বাড়ি ভর্তি গেস্ট, ওরা কাজে নিয়ে বসে আছে। তবু আপনার কাছে আসতে বাধ্য হয়েছে। আমার সৎ মা তার বদমাস ছেলে রানার সাথে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করতে চায়। আমি আপনার কাছে কোনোদিন স্ত্রীর অধিকার চাইব না। তবু ওরা জানো আমার স্বামী আছে। না না মিসেবা, এ কিছুতেই সম্ভব নয়। আপনি জানেন না, গ্রামে আমার বিধবা মা অসুস্থ হয়ে বিছানায় ছটফট করছে, আর এদিকে আমার একমাত্র ভাই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। আমার মা ভাইকে বাঁচাবার জন্য এ সময় আমার প্রচুর টাকা দরকার। আপনি যান, প্লিজ, আপনি যান। যত টাকা লাগে আমি দেব। কসম খোদার, আমি আপনাকে টাকার দামে কিনতে চাই না। যখন আমরা কেউ কাউকে চিনতাম না, তখন আপনি যাদের পিঠ পেতে দিয়ে আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন, আর তারা আমাকে সারা জীবনের জন্য খুন করতে চায়। আজ আপনার সবচেয়ে আপনজন, আপনার মা, আপনার ভাই মৃত্যু শয্যায়। আজ যদি তাদের জন্য কিছু করতে পারি, সেই তো আমার পরম পাওয়া। আপনার কাছে কোনোদিন কিছু চাইব না। আপনার মহান মনুষ্যত্বের কাছে নিজেকে সঁপে দিতে চাই। আমাকে ফিরিয়ে দেবেন না, প্লিজ। মিষ্টিকা, আপনি বুঝতে পেরেছেন না। আমি জানি তোর সারা অন্তর জুড়ে রয়েছে কি আর ভালোবাসা, ওকে তুই কোনোদিন বলতে পারবি না। কিন্তু কবির, পৃথিবীতে সন্তানের কাছে মার চেয়ে কোনো মেয়ের ভালোবাসা বড় হতে পারে না। কবির, তোর সেই মা আজ মরতে বসেছে। তোরই জন্য তোর একমাত্র ভাই হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। একদিকে তোর রোকের ভালোবাসা, আরেকদিকে তোর মা আর ভাইয়ের জীবন। কবির, আজ তোর ভালোবাসাকে কোরবানি দেবার সময় এসেছে। মিসিবা, চিরকাল বিদায় বেলা বাবা মা মেয়ের হাত স্বামীর হাতে সঁপে দেয়, আর আজ ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার একমাত্র বন্ধুকে আপনার হাতে সঁপে দিচ্ছি। ওকে দেখে আপনারা জীবনে সুখী হন, সবচাইতে বেশি সুখী হব আমি। আর যদি কোনো কারণে আপনার কাছ থেকে কোনো কষ্ট পায়, এর চেয়ে বেশি কষ্ট পাবো আমি। শরীফ, আমার মা ভাইকে তোর হাতে সঁপে দিয়ে গেলাম বন্ধু। যদি ওদের কিছু হয়, আমাকে একটা খবর দিস। কিচ্ছু ভাবিস না বন্ধু, দোয়া কর আমি যেন সেই দায়িত্ব পালন করতে পারি। না, আমার ছেলের বুকে প্রতিহিংসার আগুন জ্বেলে তুই, তোর বাবা আর এই কাঙাল স্বামীকে নিয়ে সুখে থাকবি, তা আমি কিছুতেই হতে দেব না।
আমার সেন্টিমেন্টে আঘাত করলে আমি কাউকে ছাড়ি না। আজ তোদের বুকের তাজা রক্ত দিয়ে আমি হোলি খেলবো। না না, কেন মা? আমি তোমার সন্তান বলে, কিন্তু তুমি কি অস্বীকার করতে পারো ইভা তোমার সন্তান নয়? তুমি ওর মা নও? ইভা আমার বউ, ওর সুখী তো আমাদের সুখী হওয়া উচিত। আঙ্কেল, মেয়ে জামাইকে দোয়া করুন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আজ আমি অনেক অনেক খুশি হয়েছি। তোমাদের প্রাণ ভরে দোয়া করছি। চলো, তোমরা বিশ্রাম নেবে। চলো চলো চলো। মা, মা, সন্তানের দুঃখে সব মায়ের চোখেই পানি আসে, তাই বলে তুমিও কাঁদবে? না না না, আজ যতখানি ব্যথা তুমি পেয়েছ তার চেয়ে বেশি আঘাত পেয়েছি আমি। মার পায়ের নিচে সন্তানের বেহেশত। আমি তোমার পা ছুঁয়ে ওয়াদা করছি মা, আমি ধীরে ধীরে গুনে গুনে এর প্রতিশোধ নেব মা, এর প্রতিশোধ নেব। প্রতিশোধ নেবার জন্য নয় খালাম্মা, পুলিশ হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে একমাত্র ভাইকে গুলি করতে বাধ্য হয়েছিল। সেজন্য যতখানি যন্ত্রণা হচ্ছে রবিনের, তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে কবির। শরীফ ভাই, মা যেন এসব জানতে না পারে। চাচি, শরীফ, তুই? আমার রবিন, কবির, ওরা কেউ এলো না? রোকেয়া, ওকে বসতে দে। থাক, লাগবে না। না, আমি খাবো না। কেন? ওরা কেউ না এসে তোকে দিয়ে সব পাঠিয়েছে আমাকে ভোলাবার জন্য। আরে, মার কাছে সন্তানের টাকার চেয়ে সন্তানই বেশি আপন। সত্যি, 100 বার সত্যি, 1000 বার সত্যি। কিন্তু চাচি, তোমার ছোট ছেলে রবিন, তুমি তো জানো, হি ইজ এ গ্রেট পলিটিশিয়ান। রাত দিন আন্দোলন আর মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকে। সে কাছে ধরা পড়ার ভয়ে কোথায় গা ঢাকা দিয়েছে কে জানে। আর কবির সবে তো নতুন জীবন শুরু করেছে। ছুটি পেলে তো আসবে। ওদের হয়ে আমি এসেছি, কি খুশি হওনি? তোমার কবি তোমার চিকিৎসার জন্য ওষুধ পথ্য, ফল মূল, টাকা পয়সা সব পাঠিয়েছে। শরীফ ভাই, হ্যাঁ, যা। শরীফ ভাই, আপনি কবিরের ছোটবেলার বন্ধু। আশা করি ওর সম্পর্কে কোন কথাই গোপন করবেন না। আপনার ঠিকানে চিঠি লিখেছিলাম, সে চিঠি পাইনি? হ্যাঁ পেয়েছে। আমাদের এত বড় দুঃসংবাদ পেয়েও সে নিজে এলো না কেন? কেয়া, তুমি কবিরের ফুল সজ্জা সাজাই বনতালে।
আজ আমি সুখী দেখা তো সাথী পেলাম তোমার মতো কেউ কাউকে ভুলে যাব না দুঃখ ব্যথা সুখ যত স্বামী পেলাম মনের মতো মিতা, এভাবে আর কতদিন আগে নিয়ে পালিয়ে বেড়াবে? যতদিন পারি চলুন। এই যে মা, রান্না হয়ে গেছে, ওকে নিয়ে দুটো খেয়ে যাও। ট্রেন বাস করতে করতে কত রাতে গিয়ে পৌঁছাবে তেমন ঠিক আছে। না খালাম্মা, খেতে গেলে ট্রেন ধরতে পারবো। খালাম্মা, পাখি যেমন তার ছানাকে পাখা দিয়ে বুকের মাঝে আগলে রাখে, তেমনি আপনি ওই কদিন আমাদের আঁচল দিয়ে আগলে রেখেছিলেন। দোয়া করবেন। আসি খালাম্মা। শোনো, রাজনীতি করে কি পাও? আমারও দুটো ছেলে ছিল, বেঁচে থাকলে তোমার মতোই হতো। ওরা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। লোকে আমায় শহীদ মুক্তিযোদ্ধার মা বলে। ওই বিশেষ দিনে কেউ কেউ আমাকে ফুলের মালাও দেয়। শুধু খেতাব দিয়ে মায়ের চোখে পানি, পেটের ক্ষুধা মরে না বাবা। খালাম্মা, আসি খালাম্মা। একে শহীদ পঙ্গু মুক্তিযোদ্ধা ডাক্তার মিতার ভাই, বোনটাকে জোয়ান ছোড়ার সঙ্গে ভাগিয়ে দিয়ে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়ায়। এ কিছুতেই স্বীকার করছে না স্যার। রবিন আর ডাক্তার মিতা কোথায়? রবিন আর ডাক্তার মিতা কোথায় আছে বলছো না কেন? কেন বলবো? একটি সম্ভাবনাময় যুবকের ভবিষ্যৎ জীবন ওই অন্ধকার কারাগারে বন্দি করে পুঁছিয়ে মারবার জন্যে। চুপ! বেশি কথা বলে। চুপ! এত যত্ন, এত ভালোবাসা, যদি সহসা ছাড়া পাই তোমাদের কাছে আসবো। কাজটা ভালো করোনি কবির। তুমি রবিনকে গুলি করেছো, খবরটা এ সময় তোমার মাকে দেওয়া ঠিক হয়নি। বেচারি হার্টের রোগী, একবার স্ট্রোকও হয়ে গেছে। যদি তোমাদের কাছ থেকে তোমার মা সামান্য আঘাত পায় তাহলে তোমার মাকে আর তোমরা বাঁচাতে পারবে না। ওষুধগুলো এনে খাওয়াতে থাকো। এখন তার দরকার বিশ্রাম, শান্তি। আসি বাবা। আসসালামু আলাইকুম। কোন ভাই ডাক্তার সেটা বসে দিই। আচ্ছা। মা, তোমাকে আদেশ করবার সাহস আর রাখি না, অনুরোধ করতেও চাই না। হয়তো হয়তো আর সময় হবে না। না মা, ও কথা বলো না। ওর বাবা মৃত্যুর সময় ওকে আমার হাতে তুলে দিয়ে গেছে। যদি পারো এই হতভাগীকে স্ত্রীর মর্যাদা দিও। যদি তোমাদের কাছ থেকে তোমার মা সামান্য আঘাত পায় তাহলে মাকে বাঁচাতে পারবে না। কাঁদছিস কেন পাগলি? ভাবছিস ও যদি তোকে গ্রহণ না করে কি হবে? দুই মা মেয়েতে বিষ খেয়ে একসাথে মরতে তো পারবো না মা, তুমি শুধু আমাকে আদেশ করো। তুমি যা বলবে আমি তাই করব। আমি শুধু তোমার দোয়া চাই মা, শুধু তোমার দোয়া চাই।
বলবে না? যে কথা বলতে চাই সে কথা বললে যেমন অপরাধ হবে, না বললে তেমনি পাপ হবে। এই আঘাত তুমি সইতে পারবে না কেয়া। সেই শিশুকাল থেকে দুজনে হেসে খেলে একসাথে বড় হয়েছি। তুমি আমাকে অনেক মারধর করেছো, তাই তোমার দেয়া কোনো আঘাত আজ আর আমাকে নতুন করে আহত করবে না। কি বলবে বলো? যদি যদি শুনতে পাও, কয়েকদিন আগে তোমার স্বামী আরেকটা বিয়ে করেছে। দেখো, এখন আমি তোমার স্ত্রী, রসিকতা রাত এটা নয়। আজকে রাত অনেক আরাধনার, আশীর্বাদের, আনন্দের। হ্যাঁ কেয়া, আমাদের সেই অনেক আশার একটি রাত আজ দুঃখের আধারে ছেয়ে গেছে। যাকে কোনোদিন দেখিনি, চিনি না, জানি না, যার কথা কোনোদিন স্বপ্ন কল্পনা করিনি, আজ তাকেই বিয়ে করে স্ত্রীর অধিকার দিতে হয়েছে। আর যে কেয়া আমার চিন্তায়, ভাবনায়, আনন্দ বেদনায় আমার জীবনের সাথে মিশে আছে, তারই ঠাই হলো সতীনের ঘরে। ভাগ্যের কি নির্মম পরিহাস কেয়া। আমি বিয়ে করেছি শুনে তুমি যেমন প্রচন্ড আঘাত পেয়েছ, আর তোমাকে বিয়ে করবো না বললে মা হয়তো তার চেয়ে বেশি আঘাত পেয়ে মারাই যেত। অথচ তোমারই চিঠিতে জানতে পেলাম মা অসুস্থ, আর ওদিকে রবিন গুলিবিদ্ধ হয়ে ক্লিনিকে। মা আর ভাইকে বাঁচাবার জন্য সেদিন আমি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। বলো কেয়া, এরপরেও কি তুমি আমাকে ক্ষমা করতে পারবে? না, আর অপরাধী করো না। তোমাকে আজ স্পর্শ করতেও আমার ভয় হয়। ওরা মাটি ছুলে হয় সোনা, আর আমি মাটি ছুলে পুরে অঙ্গার হয়ে যায়। সতীনের ঘর করতে কোনো মেয়েই চায় না, তবু এদেশে অনেক মেয়েকেই সতীনের ঘর করতে হয়। আমার ভাগ্য। আমি কোনোদিন তোমার কাছে স্ত্রীর অধিকার চাইব না, কিন্তু লোকে জানবে তুমি আমার স্বামী। শুধু এই ভিক্ষেটুকু আমাকে দিও। না, দোহাই তোমার, আমাকে স্পর্শ করে যে অপরাধী হয়েও না, আমাকেও কলঙ্কিনী করো না। ভাগ্যই যখন তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তখন আরেকজনের স্বামীর বুকে মাথা রেখে নারী জাতির বদনাম করতে চাই না, বদনাম করতে চাই না। কবির, বৌমা তোর সঙ্গে যাচ্ছে না? না মা, ও আমাকে নিতে চেয়েছিল, কিন্তু আমি গেলে আপনাকে দেখবে কে? আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর আপনাকে নিয়ে শহরে যাব। শোনো, এখানে একা একা বেশি দিন থাকলে লোকে নানা কথা বলবে। শুনছি শহরে অনেক কাজের মেয়ে লাগে, যদি পারো তোমাদের সংসারে কাজের মেয়ে হিসেবে নিয়ে যে। তোমাকে কাছে না পাই, অন্তত চোখের দেখা তো দেখতে পাবো, তোমার সেবা করতে পারবো। দোয়া করে একটা ব্যবস্থা করতে পারলে বাসা ভাড়া করে মা আর তোমাকে নিয়ে যাব।
চলি। ভাড়া করা বাড়িতে আমার 14 গোষ্ঠীর কেউ কোনোদিন থাকেনি, আর থাকবেও না। কি হলো, চুপ করে আছো কেন? আহা মাম্মি, তুমি একটুতেই বেশি সেন্টিমেন্টাল হয়ে পড়ো। নিজের একমাত্র মেয়েকে যখন তার হাতে সঁপে দিতে পারলে, আর তার ভাগ্য বদলের দায়িত্বটা নিতে পারছো না। ওকে আমার হাতে ছেড়ে দাও। আমি দুলা মিয়াকে এই সমাজে 1 নম্বর ওয়ান্টেড ব্যক্তি করে ছেড়ে দেব। কি বলেন আঙ্কেল? হ্যাঁ বাবা, দেখো না চেষ্টা করে। আচ্ছা, আসুন দুলা মিয়া, আসুন আসুন না। পার্টনার, আমার ভগ্নিপতি, আর এ হলো আমার পার্টনার ডলার, কবির হাসান। আপনার সম্পর্কে আমি জানি। ইটস গোল্ডেন হ্যান্ড, মাটি ছুলে সোনা হয়ে যায়। আজ থেকে আমার ভগ্নিপতিকে তোমাকে দিলাম। আসুন, ইম্পর্টেন্ট ফাইলটা। Sit down. এখানে এখানে সই করুন। নিন, সই করুন। জি, মানে সই করব? আমি তো কিছুই জানতে পারলাম না। দরকার হবে না, এমনি মাঝে মধ্যে আপনি সই করে যাবেন, আপনার অ্যাকাউন্টে বিরাট অঙ্কের টাকা জমা হয়ে যাবে, যা কোনো মন্ত্রী মিনিস্টারও কামাতে পারে না। হ্যাঁ হ্যাঁ, নিন প্লিজ সাইন ইট। স্যার, পার্টির লোক এসেছে। আসুন, পরিচয় করিয়ে দিই। প্লিজ আসুন। দোজকের খাতায় নাম লিখিয়ে দিলাম, আগুনের আঁচ টের পাবে। আমি ওয়াদা করছি স্যার, আমার ভাই যা পারেনি আমি তা করবই, এবং প্রমাণ করব সব পুলিশে ঘুষখোর নয়, আর সব জনতাই সাধু নয়। আই নো মাই সন, তোমাদের মতো সৎ এবং সাহসী যুবকরাই পারবে দুর্নীতি দুঃসাহসের মুক্ত সমাজ গড়তে, কাজ দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করতে। আমি তোমাকে দিয়ে সেই দৃষ্টান্ত স্থাপন করব। আই উইশ ইউ গুড সাকসেস। মা, মা, তুই বেঁচে আছিস? কবির যে বলল। হ্যাঁ, ভাই আমাকে গুলি করেছিল, মারাই যেতাম। তোমার দোয়া ছিল তাই বেঁচে গেছি। আরে রোকে আপা, কেমন আছো? আপা কি রে? ও তো এখন তোর ভাবি। ভাবি? দেখো তো পছন্দ হয় কিনা। থানা থেকে এসেছে, বলুন রবিন কোথায়? হাজতে। সে পালিয়েছে, বলুন তাকে কোথায় লুকিয়ে রেখেছেন? সে কোথায় আমি জানি না। অস্বীকার করতে পারেন আপনি তাকে ভালোবাসেন না? হ্যাঁ বাসি। তাহলে নিশ্চয়ই জানেন সে কোথায়, বলুন। এখনো বলছি, বলুন তাকে কোথায় লুকিয়ে রেখেছেন, নইলে দেহ তল্লাশি করতে বাধ্য হব। এমনি ভাবে কেউ ইয়ারকি মারে? দেখুন তো, বুড়া এখনো কাঁপছে।
কাছে এসে করেছ আপন স্বপ্ন হয়ে মন ছুঁয়ে ভরেছ নয়ন তুমি যে আশাতে প্রেমেরই ভাষাতে ডাক্তারদেরও অসুখ হয়, ডাক্তারদেরও লাগে। শুধু ডাক্তার না, আর কিছু লাগে না? কি করছো দুষ্ট? কি কবির মা, নাতি নাতিনি সাদালাত করতে তোমার মন চায় না? জোয়ান বউটাকে নিয়ে খালি বাড়িতে আর এমনি করে কতদিন রাত কাটাবে? কি জানি বাবু, ওদের রকম সকম থেকে গ্রাম শুদ্ধ লোক ছি ছি করে মরুক গিয়ে চলো যাই। ও চাষি বুবরা ভাই তুই তো কই যায় মেলায় জানি গো চাষি চাষি গো। আরে ঢাকার খবর কি? কবির ভাই কে উড়ে ঢাকা নিল না? না বাবা রে, কি আমার একটু উপকার করবি বাবা, কও? আমাদের ঢাকায় নিয়ে যাবি। জামু জামু, তা আমার একটা শর্ত আছে। ঢাকা শো দিয়ে কিন্তু আমার ভাই খুব দেখা লাগবো। ঢাকা সিনেমার মধ্যে কত সুন্দর সুন্দর গান না, পাখি খা পাইস না, হা খা পাইস না, হা পাগল খা পাইস না।
নামেন নামেন। আরে জলদি নাও আয় করছি কি আরে ঘুমটা দাও দেখতেছো না শহর সবকিছু কেমন ব্যাপারদা চোখ পড়লে নজর রাখতে পারে তো। আল্লাহ রে কোন দিকে যায় মুরগি লাও কচুরি লাও। গ্রাম থেকে আসছেন চাষির পোলা আর ভাবি স্বামী আমার গেতি ভাই গো গেতি ভাই। বেশ বেশ ঠিকানা আছে আছে ভাবি সা আমি এবার ঠিকানা দেন এ বদল বেড়ে চাইতেছে মোহাম্মদ শরীফ হাসান 60/2 পাতলা খান লেন ঢাকা। বেবে কি সুন্দর একটা গাড়ি আনছে গা ওটা ওটা হান্দা ফেলেন তাতে ঢুকেন আচ্ছা আমি বলুন কোন এই লাউটা মুরগিটা হান্না চাবি তো হান্না তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ আমাকে ঘুরে যাবো নি ঘুরে যাবো না ভাই আমার ডর করতেছে তো করিনি যাই চাষি যাও শুনলো ভাই গাড়িটা থামানছে আরে মুরগি তো ডরে হাইকে দিছে গাড়ি থামান ডরে হাইকে দিছে আরে মেয়ে ভাই আমি ভাই আরে গাড়ি থামো কে গাড়ি হয়েছে নাকি লম্বা শুনলো ভাই হয়েছে নাকি গাড়িটা ডিস্টার্ব দিচ্ছে। কি স্টপ? একটা সিগারেট দেখি। আমি তো সিগারেট খাই না ওসব তো ভালো না। বাহ বাবা বড় ভালো ছিল। আর ওই দোকান থেকে এক প্যাকেট বেনসন নিয়ে এসো। কি সান? বেনসন অ্যান্ড হেজেস সিগারেট। যাও আচ্ছা 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 ওই চল। বাবা কি করো কি করো আমাকে কোথায় নিয়ে যাও? গাড়ি থামো আমার নামা বাসু আমার বুঝিয়ে আমি কোনো চোর ডাকাত নই বাবা, আমি ভয়ে এখানে এসেছি। তোমার এই অবস্থা কেন? তুমি গ্রাম থেকে শাশুড়িকে নিয়ে আমার স্বামীর কাছে যাচ্ছিলাম, পথে কিছু শয়তান লোক আমার শাশুড়িকে ধাক্কা মেরে বেবি ট্যাক্সি থেকে ফেলে দিয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিল। কোনো মতে প্রাণটা দিয়ে পালিয়ে এসেছি। এই শহরের আমি কিছুই চিনি না, ওরা আমার স্বামীর ঠিকানাটাও নিয়ে নিয়েছে। দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। যদি কোনোদিন আমার স্বামীকে কে ড্যাডি বেচারি ওর শাশুড়ির সঙ্গে স্বামীর কাছে আসছিল, গুন্ডারা নাকি ওর শাশুড়িকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ওকেও কিডন্যাপ করতে চেয়েছিল। কোনো মতে পালিয়ে বেঁচেছে, একটু আশ্রয় চায়। হ্যাঁ আপা, এই শহরে অনেক মানুষের ভিড়ে আমার স্বামীটা কোথায় যেন হারিয়ে গেছে। আমি দুঃখিনী, স্বামী ছাড়া এই দুনিয়াতে আপন বলতে আমার আর কেউ নেই। দয়া করে আপনার পায়ে একটু ঠাঁই দিন, এর বেশি আমি আর কিছুই চাইবো না, কথা দিচ্ছি। যদি কোনোদিন এই পোড়া কপালে স্বামীকে কাছে পাই, তাহলে আপনার পা আমি আর চোখে মুছে দেব। দেখো কবি,
এই পুরুষ শাসিত সমাজে নারীরা কত অসহায়। কোথায় স্বামী স্ত্রীর খবর নেবে তা না, বেচারি নিজেই এসেছে স্বামীকে খুঁজতে। নিশ্চয়ই ওর স্বামী ওর সরলতার সুযোগ নিয়ে ওর সর্বনাশ করে পালিয়েছে। ওই রকম স্বামী আমার কপালে জুটলে চাপতে চাপতে ওকে আমি... না না পা, অমন করে বলবেন না। স্বামী সম্পর্কে কথা শোনা পাপ, তার কোনো দোষ নেই। আমি পোড়া কপালে, তাই বাসর রাতে স্বামী আমার পর হয়ে গেছে। আপনার স্বামী আছে, আপনি কত ভাগ্যবতী। দেবী, আপাতত ওকে রেখেই দাও। দেখো যদি বেচারি কোনোদিন ওর স্বামীকে খুঁজে পায়। কবি, তুমি কি বলো? বাবা, যে স্ত্রীর এত স্বামী ভক্তি, সেই স্ত্রী ভালোবাসার জোরে একদিন তার স্বামীকে কাছে পাবেই।
ওর মতো একটা ভালো মেয়েকে আশ্রয় দিলে আমাদের। হ্যাঁ, ভালোই হবে, কারণ অসহায় মেয়েদের সাহায্য করাই তো আমাদের সংস্থার মূল উদ্দেশ্য। আর আপনি যেমন কাইন্ড হার্টেড মানুষ, রেখেই দিন। কেঁদো না মা, সব দুঃখেরই শেষ আছে। মজিদ জি, একে নিয়ে যাও, থাকা খাওয়ার ব্যবস্থা করে। জি আচ্ছা, যাও, এসো বোন, যাও। কই এসো। কে মিতা? হ্যাঁ, কি বললে? তাই নাকি? এক্ষুনি চলে এসো। আমি এক্ষুনি আসছি। এসো এসো। মা, মা। রবি, আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। তোমার কিচ্ছু হয়নি, এই তো তোমার মেয়ে তোমার বুকে রয়েছে। কিন্তু ওরা যে আমার বড় বউকে ধরে নিয়ে গেছে। কে? ছোট ভাই গো, বাবি আর চাচি হাঁস মুরগি কো ধুলা লইয়া কপির বেড়ে জানিছিলাম। ওর মধ্যে বেবি দেখছো শালা হাই জেগের বাচ্চা আমার না সিন কিনতে পাঠাই দিয়া বাবি আর চাচিরে হাজির করতেছিল। সে আমাকে শীতকারে লোকজন জড়ো হইলে না, হাই জেগের বাচ্চা চাচিরে না ধাক্কা মেরে পালাই দিয়া বাবির জানি কই রয়ে গেছে। না জানি মাইরে বলেছে কিছু করতে পারি না। তার পুলিশকে ল্যাবরেট করে ফাঁকা বন্ধ ফুটায় অনেক কি আইবা। তোরা যেখানে যাচ্ছিলে সেই ঠিকানাটা আছে? না, বউ আমার কাছে ছিল। মিতা, তুমি মাকে বাসায় নিয়ে যাও। ঠিক আছে। তোদের মধ্যে কে রোকেয়া নামের একজন মনে নিয়ে আমি জানি না, আমি জানি না। বাবা চলো। হ্যালো, 7039, কিছু বদমাস লোক আমার ভাবিকে তুলে নিয়ে গেছে। রবি বাবা। মা। রবি, আমার আমার কেয়া? আমি সব জায়গায় খুঁজেছি মা, কিন্তু কোথাও পেলাম না। ভেবো না, বেঁচে থাকলে তাকে আমি খুঁজে বের করবই। রোকেয়া, রোকেয়া, বরফ নিয়ে এসো। আমি তোমাকে খুঁজতে এসে মাকে হারিয়ে ফেলেছি। মা কোথায়, মৃত না জীবিত আমি জানি না, কিন্তু মাকে যে লাথি মারি ফেলে দিয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিল সেই শয়তান এই ঘরে। কেয়া? হ্যাঁ। হ্যাঁ, কে? সরি, এত সুন্দর দৃশ্য লোক সামলাতে পারলাম না দুলা ভাই। দুঃখ, এমনি করে আমার বোনটাকে কখনো আদর করতে দেখিনি। এ কে দুলা ভাই? যে সমস্ত স্বামীরা স্ত্রীকে ঘুম পাড়িয়ে ফাঁকি দিয়ে কাজের মেয়ের সঙ্গে দৈহিক সম্পর্ক আদায় করে, আপনিও কি? এর জবাব আমি আপনাকে পরে দেব।
বলুন সে কোথায়? কে? যে আমার মাকে চলন্ত গাড়ি থেকে লাথি মেরে ফেলে দিয়ে কেয়া সর্বনাশ করতে চেয়েছিল, সে আপনার ঘরে কেন? তার সাথে আপনার কিসের সম্পর্ক? সম্পর্ক যাই থাক, নিশ্চয়ই আপনার সাথে ওই মেয়েটির মতো অবৈধ সম্পর্ক নয়। মিস্টার রানা। ইয়েস মিস্টার কবির। আস্তে। আপনি কি চান এই ছবি দুটো এনলার্জ করে আমার মা, বোন আর আঙ্কেলের সামনে তুলে ধরি? আপনি কি চান বাড়ি শুদ্ধ লোকের সামনে আপনাকে অপমান করে ঘর ধরে বের করে দিই? আপনি আমাদের বাড়িতে জামাইয়া ধরে থাকছেন, খাচ্ছেন। আপনাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি দিন রাত খেতে মরছি, আর আপনি, আপনাকে, মাম্মি, ইভা, আঙ্কেল, দেখে যাও তোমাদের জামাইয়ের কাণ্ড। ভাই আপনার, আমার স্বামী চরিত্রহীন নয়। কি কি বললে? উনি তোমার স্বামী? ষড়যন্ত্র দিয়ে সত্যকে গোপন করা যায় না দুলা ভাই। যেদিন বোনটাকে আপনার সাথে বিয়ে দিয়েছি, সেদিন থেকেই বুকের মাঝে তুষের আগুন জ্বলছে। তার উপর প্রথমা স্ত্রীর অনুমতি ছাড়া আরেকটা বিয়ে শরীয়তের বরখেলাপ, বেআইনি, বেদাতি কাজ। আমার মাম্মি যদি একবার জানতে পারে, তাহলে আপনাদের দুটোকে এক গুলিতেই। আমি কথা দিচ্ছি, আমরা কোনোদিন আপনাদের কোনো ক্ষতি করব না। আপনি দয়া করুন, আপনি দয়া করুন। বেশ, তবে দুজনকে আমার কথা মতো চলতে হবে। আমি যা বলবো দুজনকেই নীরবে তা করে যেতে হবে, নইলে বুঝতেই পারছো। শোনো, আমি একটা ব্যবসার কাজে ঢাকার বাইরে যাচ্ছি। কোথায়? তা দিয়ে তোমার কি দরকার? তুমি কি ওর বউ? কবি, বলো না কেমন লাগছে? ভালো। তাহলে একটু আদর করো, করো না। এই, আমাদের স্বামী স্ত্রী, তুমি কি দেখছো? যাও। উকিল সাহেব, হ্যাঁ আমি বলছি, ওয়াসিয়াতনামাটা যেভাবে বলেছি ওভাবেই রেডি করুন। দু একদিনের মধ্যে আমাকে শুনিয়ে যাবেন। ওকে, রাখি। মজিদ শোন। জি স্যার। নিঃশ্বাসের বিশ্বাস নেই রে মজিদ, তাই সুস্থ থাকতে থাকতেই ওয়াসিয়াতনামাটা করে যেতে চাই। তুই কি বলিস? যা ভালো মনে করেন। ওষুধটা খেয়ে গোসল করতে যান। আজ প্রেশার মেপেছিলেন? কেয়া, আমার স্ত্রী আছে, মেয়ে আছে, তবু তুই এ বাড়িতে আসার পর মনে হচ্ছে মেয়েরা আসলে মায়ের জাত। কি ব্যাপার? মেয়েটিকে? এটা কিসের ইঞ্জেকশন? এই ইঞ্জেকশন দিলে অবাধ্যরা বাধ্য হয়, সহজে পোষ মানে। এভরিথিং রেডি পার্টনার? হ্যাঁ, আপাতত 50 জোড়া চোখ আর 100টা কিডনি নিয়ে যাচ্ছে। তবে তোমার ভগ্নিপতিকে কোটিপতি বানাতে হলে মর্গে মৃতের সংখ্যা আর বাড়াতে হবে। হ্যাঁ, সেই জন্যই তো তোমার সঙ্গে আমার ভগ্নিপতিকে সীমান্তে পাঠাচ্ছি। ওখানে মিস্টার প্রামাণিক একজন নববধূ ও একটা ফুটবল তোমাদের দেবে। কিন্তু আমাকে সবের মধ্যে কেন? আপনাকে ভালোবাসি বলে। তাছাড়া আপনারা স্বামী স্ত্রীতে আমাকে কথা দিয়েছেন, আমার কথা মতো চলবেন, আমি যা বলবো তাই শুনবেন, আমার অবাধ্য হবেন না। আর অবাধ্য হলে
বুঝতেই তো পারেন। মনে রাখবেন, জান যাবে তবু মাল যাবে না। গো। বলার চেষ্টা করবে না। ভাইয়া, ওয়েল ডান, ওয়েল ডান পার্টনার, ওয়েল ডান। এই বলটির মধ্যে যে অমূল্য ধন লুকোনো আছে তার দাম কমপক্ষে 1 কোটি টাকা। জানোই তো, ডলারের টার্গেট কখনো মিস হয় না। আমার ভগ্নিপতিকে কোথায় রেখে এসেছ? রবিন বোধহয় আমাকে ছেড়ে ফেলেছে। চলুন। রবিন, হোয়াট ইজ দিস? কি পাগলামি করছিস? রবিন, কি হয়েছে? এমন করছিস কেন? তোর কি হয়েছে বাবা? আমাকে বল, আমি তোর মা। তুমি মা বলে তোমাকে বলতে পারবো না। আমার হৃদয়ে মস্তিষ্কে যে যন্ত্রণা, যে রক্তক্ষরণ হচ্ছে, সে ব্যথা আমাকে সইতে দাও। ওগো, তোমার কি এমন ঘটেছে যা মাকে, স্ত্রীকে বলতে পারো না? বলতে পারলে হয়তো বুকের যন্ত্রণা কিছুটা কমতো, কিন্তু সে আঘাত তুমি মা কেউ সহ্য করতে পারবে না। শুধু দোয়া করো আজ যা দেখেছি তা যেন ভুল হয়, মিথ্যে হয়। আল্লাহর কসম লাগে, আপনি আমাকে স্পর্শ করবেন না। আরে মর জ্বালায় স্পর্শ না করলে আদর করবো কি করে? ভাই, আপনার আমাকে নষ্ট করবেন না। আমি এক দুঃখিনী। আপনি জানেন আমার স্বামী আছে। স্বামী? ওটা তো একটা ভাউরা। অবশ্য সেটাই আমাদের জন্য একটা বিশেষ সুবিধা। আনন্দ ফুর্তি করতে গিয়ে যদি একটা বাচ্চা কাচ্চা হয়েই যায়, হোক না, ক্ষতি কি? তার দায় দায়িত্ব পড়বে ওই ভাউরার ঘাড়ে। অবশ্য ভরণ পোষণ আমি চালিয়ে যাবো। না, খাও। খেলে আমাকে ভালোবাসতে ইচ্ছে করবে। আরে মাতারি, প্রেম ভালোবাসা বোঝে না। মজিদ ভাই। ওই বেটা, তুই এখানে কি চাস? আপনার পাপের ভাগী হতে আসেনি, এসেছি এই অসহায় মেয়েটির ইজ্জত বাঁচাতে। মজিদ ভাই। হয়নি বোন, তুইও গরিব, আমিও গরিব। তুই আমার বোন, আমি তোর ভাই। কাঁদিস নে বোন। গরিবের চোখের পানির চেয়ে ওর ওই 1 ফুটা মদের দাম অনেক বেশি। আয় চল। ওকে, কাল সকালে টের পাবি। কিরে, কোথায় যাচ্ছিস? এই শহরের কোথাও কি একটু জায়গা হবে না? মানে? আমি এখানে থাকলে তোমাদের অসুবিধা হয়, সে কথা মুখে বললেই পারতে, কিন্তু এভাবে। রানা, রানা, তুই এসব কি বলছিস? এই দেখো, জন্মদিনে তুমি দিয়েছিলে সোনার চেন, আঙ্কেল দিয়েছিলেন সোনার চেন বাঁধানো ঘড়ি, সেটা নেই। বালিশের নিচে ছিল প্রায় 8-10 হাজার টাকা, সেটাও গায়েব। কে নিয়েছে? এসব কার কারসাজি? কি এত চুপচাপ কেন? এতদিন তো সব ঠিকঠাকই ছিল, আজ বাড়িতে ভূত এলো কোত্থেকে? আমার তো গেছি। দেখো তোমাদের আবার কি হলো? দাঁড়িয়ে আছো কেন? ভালো করে দেখো, দেখো। রানা, রানা, সর্বনাশ হয়ে গেছে। তুমি যে ইটালি থেকে ভ্যানিটি ব্যাগটা এনে দিয়েছিলে, তার মধ্যে 8-10 হাজার টাকা ছিল। সোনার চুড়ি ছিল, ঘড়ি ছিল, কিছুই তো দেখছি না। হ্যাঁ, আমার বেশ কিছু দামি অর্নামেন্টস আর বিয়ের শাড়িটাও নেই। বাহ,
বাহ বাহ বাহ, ভালো, খুব ভালো। মজিদ ভাই যতখানি পুরনো তার চেয়েও বিশ্বাসী। আমি জানি এ কার কাজ। বলো না, এমন জঘন্য কাজ কি করেছে? দাঁড়াও, দেখাচ্ছি। মজিদ, সর। এই এই দেখো, এসো। রানু ভাই, আমার মনে হয় কি এই কাজ করেনি। চুপ! তবে কি তুমি করেছো না আমি করেছি? মাম্মি, মাম্মি, এই দেখো সব চুরি জমাল। তুই কাজ করেছিস? বিশ্বাস করুন বাবা, আমি এসব কিছুই জানি না। জানো না? দাঁড়াও, জানাচ্ছি। রেশমা, শোনো। আমাকে এভাবে মানসিক অত্যাচার করাচ্ছে, পুলিশে দিয়ে দাও। তুমি জানি পারছি। হ্যালো, পুলিশ স্টেশন? খবরদার, এই হারামজাদিকে পানিও দিবি না। কই, কোথায় আসামি? এই 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 যে আসামি। বিশ্বাস করুন দারোগা সাহেব, আমি চোর নই, আমি চুরি করিনি। আপনারা তো পুলিশকে হার মানিয়ে দিয়েছেন। কোথা আপনাদের চুরি যাওয়ার জিনিসপত্র? এই 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 হতভাগী কিছুই নেয়নি। আমার মন বলছে ও চুরি করেনি। ভাই স্যার, ওকে আর মারবেন না। আমি এর সঙ্গে একা আড়ালে কিছু কথা বলতে চাই। এসো। ভাবি, তুমি এখানে? তোমার এই অবস্থা কেন? অসুস্থ মাকে নিয়ে চিকিৎসার জন্য তোর ভাইয়ের বন্ধু শরীফের বাসায় যাচ্ছিলাম। পথে গুন্ডারা লাঠি মেরে মাকে চলন্ত ট্যাক্সি থেকে ফেলে দেয়। আমি প্রাণের ভয় ছুটতে এখানে আসি। ওরে রবিন, আমি যে মাকে হারিয়ে ফেলেছি। না ভাবি, মা আমার কাছে আছে। এখন অনেকটা ভালো। তোমার আর ভাইয়ের জন্য সবসময় চিন্তা করে। ভাবি, তুমি আমার সঙ্গে চলো। না। কেন? এখানে তোর ভাইয়া আছে, তার একজন স্ত্রীও আছে। ভাইয়া? সে তো স্মাগলিং করতে গিয়ে পুলিশের গুলি খেয়েছে। না রবিন, সে ছাড়াই পৃথিবীতে আমার আর আপন বলতে কেউ নেই। হ্যাঁ, চলুন।
দরকার হলে আমাকে খবর দেবে। এসো। আপনাদের চুরি যাওয়া সব জিনিসপত্র পেয়েছেন? হ্যাঁ বাবা, পেয়েছি। যে শাস্তি আপনারা রেখে দিয়েছেন, এরপরও কি আপনাদের আর কোনো অভিযোগ আছে? না বাবা, না। অনেক হলেও এর এখন চিকিৎসার প্রয়োজন। যদি তা আপনারা করেন তাহলে আপনাদের কাছে জিম্মি রেখে যাব। মা, এসো এসো। কি খবর ডাক্তার? না, খবর ভালো না। আপনারা সব বুড়ো হয়ে গেছেন। মানে নানা হবেন, তাই না? না, ওই চাষার সন্তান এ বাড়িতে মিষ্ট হলে এদের সবকিছুর উপর শেকড় কেড়ে বসবে। আমি তোমাকে এমন ওষুধ এনে দেব যা খেলে ওই বাচ্চা তো মরবেই, ইভাও চিরতরে মা হবার ক্ষমতা হারাবে। আল্লাহ, কিয়া তুমি একে আমার সর্বনাশ করলে। মিথ্যে কথা বলে ওষুধ খাইয়ে আমার সন্তানটাকে তুমি নষ্ট করে দিলে কেন মা? কেন বলো, কেন কেন? আরে পাগলি, বাবা মা কোনোদিনই সন্তানের অমঙ্গল চায় না। আমি যা করেছি ভালো করেছি। না না, এই ভালো আমি চাই না মা। কেন এই কাজ করলে মা? ইভা, ইভা তোমার কি হয়েছে? ওগো, মা আমাদের সন্তানকে নষ্ট করে দিয়েছে। এই ছোট লোকের বাচ্চা, তুমি আমার অসুস্থ মেয়ের গায়ে হাত তুললে কোন সাহসে? আপনি কোন সাহসে আমার সন্তানকে হত্যা করেছেন? তোমার মতো একটা গেও চাষার সন্তান আমার মেয়ের পেটে বড় হতে পারে না। আপনি মানুষ নন, আপনি একটা ডাইনি। আপনি এক্ষুনি বেরিয়ে যান, নইলে ইউ বাস্টার্ড! তোমার এত বড় স্পর্ধা আমার মায়ের গায়ে হাত তোলো। তোমার মা কোন সাহস আমার সন্তানকে হত্যা করে? এখনো পুলিশে না দিয়ে বাড়িতে থাকতে দিচ্ছে, এটাই তোর বাপের ভাগ্যি। আর কি চাস? আজ চাইবার কিছু নেই মিস্টার রানা, আজ দেবার পালা। এক প্রচন্ড বিপদে ইভাকে বিয়ে করে যে যন্ত্রণা, তার সবটুকুই তোমার দান মিস্টার কাইর। ইয়েস মিস্টার রানা, এই পাপের জীবন তুমি আমাকে দিয়েছ। তোমার মা, যার কুপরামর্শে ইভা কোনোদিন স্বামী হিসাবে আমাকে ভালোবাসতে পারেনি, তোমাদের জন্যে এবাড়ির মানুষগুলো কেউ কাউকে আপন ভাবতে পারে না। তোমাদের মতো ভদ্রবেশী ক্রিমিনালদের গুলি করে নির্বংশ করা উচিত। আপনারা এই শহরের নামি দামি বড় লোক, আপনাদের বাড়ি গাড়ি অর্থ প্রতিষ্ঠা সবই আছে, নেই শুধু মানুষের মন। তাই আমাদের মতো গরিব মানুষগুলোকে মানুষ বলেই মনে করেন না। মেম সাহেব, এই অসহায় অসুস্থ মানুষটি হতে পারে গ্রামের একজন গরিব মানুষ, তবুও তো সে আপনার স্বামী। আমরা বাংলার নারীরা যেদিন আল্লাহর কালামকে সাক্ষী রেখে স্বামীকে কবুল করি, সেদিন থেকে মনে প্রাণে বিশ্বাস করি স্বামী স্বর্গ, স্বামী সব, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আর সেই স্বামীর এত বড় অপমান, এতখানি কষ্ট দেখেও আপনার চোখে পানি আসে না, দুঃখে আপনার মুখটা ফেটে দেয় না। এই বিরাট বিরাট দালান করে আর দামি দামি গাড়ির ভিড়ে নারীর পরম সম্পদ তার স্বামী, সেই স্বামীকেই ভুলতে বসেছেন। কি হবে দালান কোঠা দিয়ে, কি হবে সোনা দানা দিয়ে? এটাই একজন স্ত্রীর আসল পাওনা নয় মেম সাহেব। টাকা মানুষকে সুখ দিলেও শান্তি দিতে পারে না।
এভাবে অনাদরে অবহেলায় আপনার স্বামী মারা গেলে আমার অনেক বড় উপকার করেছিলেন। আমি গ্রামের এক অসহায় দুঃখিনী মেয়ে, আমার তো দেবার মতো কিছুই নেই। তাই সামান্য কিছু ঋণ শোধ করার জন্য এই আঁচল পেতে আপনার স্বামীকে ভিক্ষে চাইছি, ওকে আমায় দিয়ে দিন। কথা দিচ্ছি, আমার সেবা দিয়ে, আমার জীবন দিয়ে হলেও তাকে আমি সুস্থ করে তুলব। আপনার স্বামীকে আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাব। তার স্বামী করছো কেন? নিজের স্বামী বলতে লজ্জা করছে? ভাইয়া, এসব কি বলছো? এসব কি বলছিস রানা? কেয়া বল, কেয়া কেয়া, আমি তোকে বিশ্বাস করি, নিজের মেয়ের মতো স্নেহ করি। বল, রানা যা বলছি তা কি সত্যি? বল বল কেয়া, চুপ করে থাকিস না, কথা বল। এদেশের মেয়েরা আজও বিশ্বাস করে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এই অসুস্থ স্বামীর মাথায় হাত রেখে মিথ্যে বললে স্বামীর অমঙ্গল হবে। বলো, কবির তোমার স্বামী কিনা? বলো। বল কেয়া, বল কবির তোর কে? বল, চুপ করে থাকিস না। বলো বলো, সে তোমার কে? উত্তর দাও। বলো, চুপ করে থেকো না, উত্তর দাও। সেই তো আমার সব। কবির, তুমি তুমি এত বড় ফাঁকি আমাকে দিয়েছ। ইভা, ইভা, মা, মা, আমাকে তুই ইভা। খবরদার, তোমাদের জন্য একজন ভালো মানুষ আজ মারা গেল। তোমরা এখানে যতক্ষণ থাকবে ততক্ষণ আমার বাবার আত্মা কষ্ট পাবে। বেরিয়ে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। কে? কবির, কবির, কি হয়েছে বাবা? আমার কবিরের কি হয়েছে? কোন পায়ে গুলি আটকে আছে? ছোট বউ, ধরো। ছোট বউ, ছোট বউ, মা ওকে ধরো, মা ছুঁয়ে দাও, ছুঁয়ে দাও মা, তাড়াতাড়ি। আল্লাহ, আল্লাহ, এই তো বাবা। ছোট বউ, আমার বড় ছেলে, বড় বউ। ছোট বউ, আমার কবিরের পায়ে গুলি বিঁধে আছে, ওকে বাঁচা মা। তোমরা এখানে? তোমরা ছাড়া এই শহরে আমাদের আপনজন আর কে আছে? এই বিপদের দিনেই অসুস্থ মানুষটাকে নিয়ে কার কাছে যাব বলো? তোমাদের এখানে আসা ঠিক হয়নি। রবিন, তুই কি বলছিস? ছেলে মার কাছে আসবে না, ভাই ভাইয়ের কাছে আসবে না?
আসবে মা, অবশ্যই আসবে। তবে ভাইয়া আজ আমাদের মাঝে এক বিরাট বাধার দেয়াল তুলে দিয়েছে। চাইলে আজ তাকে আমরা আশ্রয় দিতে পারি না, কাছে নিয়ে আদরও করতে পারি না। আজ তার একমাত্র পরিচয় সে একজন পুলিশের গুলি খাওয়া আসামি। আসামি? কেন? আমার ছেলে কি চোর না ডাকাত? মা, দোহাই তোমার, ওসব জানতে চেও না। দাঁড়াও, ভাইয়ার সব ট্রিটমেন্ট হবে পুলিশ কাস্টডিতে। দেখো, তোমার সঙ্গে তার চোর পুলিশ সম্পর্ক হতে পারে, কিন্তু এই মুহূর্তে উনি আমার রোগী। পুলিশ হিসেবে তাকে গ্রেফতার করা যেমন তোমার কর্তব্য, তেমনি ডাক্তার হিসেবে তার চিকিৎসা করাও আমার কর্তব্য। আইনের কাছে অপরাধী অপরাধী, সে মা হোক, বোন হোক, আর একমাত্র মায়ের পেটের ভাই হোক। ভাইয়া, থানায় চলো। রবিন, পুলিশের পোশাক পরলে কি আপন পর হয়ে যায়? তোরা এক ভাই এক ভাইকে গুলি করিস, আর এক ভাই আরেক ভাইকে হাজতে নিয়ে যাচ্ছিস। এই দৃশ্য দেখার জন্য কি এতদিন বেঁচে আছি? এই নে, ওকে হাজতে নেবার আগে আমার বুকে একটা গুলি কর। না মা, না, ওকে ওকে ওর কর্তব্য করতে দাও। আমি তো তোমার অযোগ্য সন্তান, আমার জীবন তো নষ্টই হয়ে গেছে। মা, আমি তো তোমাদের কারো কোনো উপকার করতে পারিনি। চল ভাই, আমাকে নিয়ে চল। ওই রবিন, ও যে আমার আরেকজনের আমানত। আমি ভিক্ষে করে নিয়ে এসেছি, তোর কাছে ওর প্রাণ ভিক্ষে চাইছি। ভাই, তোমরা মনে করো আমি নিষ্ঠুর? ভাইয়ার জন্য আমার মন কাঁদে না, কিন্তু আমি নিরুপায়। তবে কথা দিচ্ছি, ভাইয়া যদি সব সত্য প্রকাশ করে, তার জন্য আমি জীবন দিয়ে হলে লড়ে যাব। নিয়ে যা, ওকে মেরে ফেল। মা, রবিন, মায়ের কাছে পৃথিবীতে সন্তানের চেয়ে আপন আর কিছু হতে পারে না, তেমনি সন্তানের কাছেও মায়ের চেয়ে প্রিয় আর কিছু হতে পারে না। তুমি কি ভাইয়াকে গ্রেফতার করে মাকে হারাতে চাও? দয়া করে ওদের যেতে দাও প্লিজ। আমিও তোদের সঙ্গে যাব। চল কবি। মা, কে তোর মা? যে বাড়িতে আমার অসুস্থ ছেলের জায়গা হয় না, সেখানে আমি থাকবো? থাক তুই তোর আইন নিয়ে। চল। মা গো, আমার বুকে যে কি ব্যথা, এক আল্লাহ ছাড়া কাউকে বলতে পারবো না। ভাইয়াকে ভুলে থাকতে আমার কষ্ট হবে, কিন্তু কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচবো না। মা, তোমার দোহাই লাগে, তুমি যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না। মা, রবিন, মা গো, যদি আর কোনোদিন দেখা না হয়, তোমরা আমাকে চলো কি? কবির, এতদিন পরে তুই এই অবস্থায়? তোর কি হয়েছে? সে অনেক কথা ভাই। হ্যাঁ, কেয়া আমার স্ত্রী। কিয়া তোর স্ত্রী? শরীফ, আজ আমরা বড় অসহায় রে। তোর সব কথা পরে শুনবো। আয় আয়, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, কবির, যাকে আপনারা খুঁজে বেড়াচ্ছেন, খুব সম্ভব সে এখন তার বন্ধু শরীফের মেসে। কি গো, এই ভরা অন্ধকারে একা চুপচাপ বসে আছো যে? আজ আমার কাছে আলোর চেয়ে অন্ধকার, আর একা থাকাই নিরাপদ। একথা বলছো কেন? ভাবছি আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ। জানো মিতা, সেই শিশুকালে বাবাকে হারিয়েছে। এই মা আমাদের দুটি ভাইকে বুকের মাঝে আগলে রেখে
অনেক দুঃখে কষ্টে মানুষ করেছে আনন্দে ভরে উঠবে, তা না, মার দু চোখে শুধুই বেদনার অশ্রু। মা আমার নীরবে নিভৃতে কাঁদে। মিতা, আমি মার জন্য কিছুই করতে পারি না, কারণ আইন আমার আপন ভাইকে পর করে দিয়েছে, আর আমার মাকে আমার এই ঘরে করেছে বন্দী। মা আমার ডানা কাটা পাখির মতো যন্ত্রণায় ছটফট করে। মা যেতে চায় সন্তানের কাছে, সন্তান আসতে চায় মায়ের কাছে, ভাই যেতে চায় ভাইয়ের কাছে, কিন্তু আইনের দেয়াল আজ আমাদের তিনজনকে পর করে দিয়েছে। আমি জানি আইনের প্রতি কর্তব্য না করলে দেশ, জাতি, সমাজের কাছে বেইমানি করা হবে। আর এও জানি যেদিন ভাইয়াকে গ্রেফতার করে জেলে নিয়ে যাব, সেদিনে মার লাশ কবরে নামাতে হবে। কিন্তু কেন মিতা, কেন? কি গো, অন্ধকারে চুপচাপ বসে আছো? ওষুধ খেয়েছো? তুমি কি সারা জীবন আলাদাই শোবে? বাসর রাতে দুঃখ আলাদা হয়ে গেছে, আজ আর সে কথা বলে কি লাভ? কেয়া, তুমি কি অস্বীকার করতে পারো সারা জীবন তুমি আমাকে একান্ত চাও? খুব বেশি করে চেয়েছিলাম বলে বোধহয় চিরতরে হারাতে হলো। তাই তো আজ আমি নিজ ঘরে পরবাসী। কিন্তু কেন? কেয়া, যার ভালোবাসা আমার প্রতিটি শ্বাস, আর যাকে চাইনি সে কেন আমার হৃদয়ের শিকড় গেড়ে বসে আছে? কেয়া, এত কাছে থেকেও এ বিচ্ছেদ আমি সইতে পারি না। না, তো হয় তোমার, আমাকে কলঙ্কিনী করো না। তাকে যে আমি কথা দিয়ে এসেছি তোমাকে সুস্থ করে তার স্বামী তাকে ফিরিয়ে দেব। কদিনের জন্য হলেও তোমাকে তো কাছে পেয়েছি, তোমার সেবা করতে পারছি, এই তো আমার পরম পাওয়া।